হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর। মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। তাদের কেউ বলছেন যে মানবিক করিডোর দিলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হতে পারে। আবার কেউ বলছেন মানবিক করিডোর দিলে বাংলাদেশ দ্বিতীয় গাজায় পরিণত হবে। তারা আসলে কাকে দোষারোপ করছেন? তারা দোষারোপ করছেন অন্তর্বর্তী সরকারকে। কারণ তারাই বলেছে যে জাতিসংঘের সঙ্গে তাদের কথা হয়েছে, রাখাইন রাজ্যের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তারা মানবিক করিডোর দিতে সম্মত হয়েছে। কিন্তু সরকার কেন মানবিক করিডোর দিতে চায়? তারা বেশ কয়েকটি যুক্তি দিয়েছেন। একটি বলেছেন যে মানবিক করিডোর দেওয়া হলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে কাজে লাগবে। এবং দ্বিতীয় যে যুক্তি দেওয়া হয় সেটি হলো মানবিক করিডোর দিলে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব। কিভাবে? জাতিসংঘ যদি ত্রাণ সামগ্রী রাখাইনে পৌঁছায় তাহলে সেখানকার রোহিঙ্গারা প্রয়োজনীয় খাবার সামগ্রী পাবে, ফলে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে না। এটির বাস্তবতা আসলে কেমন? তারা কি ক্ষুধার কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করছে, নাকি সেখানে হত্যা, অপহরণ, নির্যাতন, নিষ্পেষিত হয়ে এবং জীবন বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করছে? কোনটা? এই যুক্তিটি আসলে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় যুক্তিটি হচ্ছে যে করিডোর দিলে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করানো সম্ভব। তারা যে পথে এসেছে সে পথেই তো তাদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব। যদি মায়ানমার তাদেরকে নিতে চায়, তাদেরকে সত্যি কি নিতে চায়? রাখাইন প্রদেশ যাদের আন্ডারে আছে এই মুহূর্তে, আরাকান আর্মিদের দখলে আছে, তারা তাদেরকে নিতে চায় না। দ্বিতীয়ত, মায়ানমারের যে জান্তা সরকার তারাও রাখাইনদের গ্রহণ করতে চায় না। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তগুলো সত্যিই আমার কাছে মনে হয় অবাস্তব। তাহলে এই যে মানবিক করিডোর প্রসঙ্গ আসলো, এটি আসলে কার পরিকল্পনায়? কি আছে এর অন্তরালে? এই বিষয়গুলো জানতে গেলে আমাদেরকে একটি শব্দের দিকে তাকাতে হবে। সেটি হচ্ছে কুকি চিন। কুকি চিন কারা? কিছুদিন আগেও মণিপুর রাজ্যে যে বিদ্রোহ সংগঠিত হলো, সেই বিদ্রোহের মূল নায়কই হচ্ছে এই কুকি চিন। তারা কেন বিদ্রোহ করছে? বিদ্রোহ করছে তারা বৈষম্যের শিকার হচ্ছে। কার বিরুদ্ধে বিদ্রোহ করছে? ভারতীয় সরকারের বিরুদ্ধে। কেন? তারা আসলে আলাদা একটি রাষ্ট্র চায়। কারণ ভারতীয় সরকার তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। কেন আমি কুকি চিনের কথা বললাম? এ কারণেই বললাম, এই কুকি চিন বাংলাদেশেও বসবাস করছে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতে এরা বসবাস করে আসছে। যেমন আমি পার্বত্য চট্টগ্রামের কোন উপজেলাগুলোতে বসবাস করে আমি কিছু উদাহরণ দিতে পারি। রাঙামাটির বাগাইছড়ি, বরকল, জোড়াছড়ি, বিলাইছড়ি এবং বান্দরবানের বাংছড়ি, লামা, আলীকদম ইত্যাদি উপজেলায় তারা বসবাস করে আসছে। জাতিসংঘ আসলে এদেরকে উপজাতি হিসেবে নয়, তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে চায়। কারণ এই কুকি চিনদের সঙ্গে ইহুদিদের জেনেটিক সম্পর্ক আছে, এমনটি ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলো আমরা অনেকদিন হলোই শুনে আসছি। ভারতের মিজোরাম, মণিপুর, ত্রিপুরা সহ যেহেতু পার্বত্য অঞ্চলেও উপজাতিরা বসবাস করে, তাদের নিয়ে এবং রাখাইন রাজ্যকে নিয়ে তাদের একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তাভাবনা অনেক দিন আগে থেকেই। এবং সে কারণে সম্ভবত জাতিসংঘের মাধ্যমে তারা প্রথমেই বাংলাদেশের কাছে
মানবিক করিডোরের প্রস্তাব দিয়েছে। কারণ আমরা তো আসলে জানি যে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। এটি সারা বিশ্বময় প্রায় স্বীকৃত। বাংলাদেশ যদি মানবিক করিডোর দেয়, তাহলে কি হতে পারে? ধরুন মানবিক করিডোর দিল, সেখানে যে পণ্যগুলো যাতায়াত করবে, সে পণ্যগুলো দেখার, দেখভাল করার বা তদন্ত করার কোনো অধিকার বাংলাদেশের থাকবে না। সেখানে খাদ্য সামগ্রী যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে, এবং যদি তারা অস্ত্র পাঠায় এবং আরাকান আর্মিদের সাহায্য করে, তাহলে চীন আমাদের উপর ক্ষেপে যাবে। কারণ চীন আরাকান আর্মির বিরোধিতা করে এবং চীন মায়ানমারের জান্তা সরকারকে সাপোর্ট করছে এই মুহূর্তে। সুতরাং আমেরিকা আসলে চীনকে ঠেকানোর পায়তারা করছে, কিন্তু বন্দুক রাখছে বাংলাদেশের ঘাড়ের উপর। যদি বাংলাদেশ করিডোর দেয়, তাহলে চীন বাংলাদেশের শত্রু হয়ে দাঁড়াবে। অন্যদিকে যদি মায়ানমারের জান্তা সরকার জানে যে বাংলাদেশের মানবিক করিডোরের মাধ্যমে আরাকান আর্মিদের সাহায্য করা হচ্ছে, তাহলে জান্তা সরকার কি বাংলাদেশকে শত্রু মনে করবে না? তারা তো বাংলাদেশে হামলাও করতে পারে। এছাড়া অনেকগুলো পরাশক্তি এখানে জড়িত, যেমন ভারত, চীন, যুক্তরাষ্ট্র। আমরা কেন মানবিক করিডোর দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনি? অন্তর্বর্তী সরকারকে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তাদের এই সিদ্ধান্ত পাল্টাতে হবে। কেননা এটি বাংলাদেশের জন্য সত্যিই বিপজ্জনক। আচ্ছা, আরেকটি বিষয় বলে নেই। ধরুন জাতিসংঘের আ একটি গাড়ি গেল। জাতিসংঘের গাড়িগুলো স্থলপথ দিয়ে যাওয়া শুরু করল। হঠাৎ কেউ যদি ড্রোন হামলা করে, তখন জাতিসংঘ বলবে যে এটি নিরাপদ নয়। তখন জাতিসংঘ থেকে শান্তিরক্ষী পাঠাতে পারে। তখন বাংলাদেশের নাগরিকরা চট্টগ্রামে প্রবেশ করতে পারবে না, এমনটিও কিন্তু হতে পারে। এভাবে চট্টগ্রামকে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের আগের পরিকল্পনা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে। এই অঞ্চলটিকে তারা দখলে রাখতে চায়। চীনকে তারা প্রতিরোধ করতে চায় এবং সে কারণেই তাদের পরিকল্পনা মাফিক কি এটি হচ্ছে? অন্তর্বর্তী সরকার কি মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে? কারণ আমরা শুনেছি যে অন্তর্বর্তী সরকারের মধ্যে ৮ জন উপদেষ্টা মার্কিন পাসপোর্টধারী। সুতরাং এই উপদেষ্টারা অন্তর্বর্তী সরকারের মধ্যে ঢুকে মার্কিন পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আরেকটি বিষয় বলে নেওয়া ভালো যে করিডোর বাংলাদেশের মধ্য দিয়ে হতে হবে কেন? শুধু কি মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে? ভারতের মধ্য দিয়েও তো হতে পারে। আ এছাড়াও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে সমুদ্র অঞ্চল আছে, এই সমুদ্র অঞ্চল দিয়েও তো ত্রাণ সামগ্রী পাঠানো যায় জাহাজের মাধ্যমে। আর এই মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গে যারা দেশের স্টেক হোল্ডার আছে, তাদের সঙ্গে এই সরকারের অবশ্যই আলাপ আলোচনা করা উচিত এবং আলাপ আলোচনা করে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি চিন্তা ভাবনা করে তাদের সিদ্ধান্তে পৌঁছা উচিত। এটি আমি মনে করি। সুতরাং এই মানবিক করিডোর একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এই ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে ১০ বার ভাবা উচিত। আমি মনে করি যে এ ধরনের বিপজ্জনক সিদ্ধান্ত নেওয়া থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকা উচিত। এ ধরনের তথ্যমূলক এবং বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।